শেখ মুজিবুর রহমানের সময়টাতে ভারতের একটা শক্ত নিয়ন্ত্রণ ছিল এই দৃষ্টিতে আপনি এই পর্যন্ত এসেছিলেন। জি, তখন লক্ষণীয় বিষয় হচ্ছে ভারতের যে ভূমিকা, জি, সেই ভূমিকাটা এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছিলেন বলে সেই সময় অনুমান করেছিল, ধারণা করেছিল, তার পক্ষেই তিনি তারা ভারত কাজ করেছে বলে অনেক বিশেষজ্ঞ পর্যায়ের মানুষও বলেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তো বলেছে। আরেকটি বিষয় ছিল হুসেন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গে। এই মানুষটি সরাসরি লাভবান হয়েছে শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাকে পাশে থেকে যে দলটি সহায়তা করেছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং অনেকের কাছে আমি আলোচনা করে এই তথ্যই পেয়েছি, সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বরাবরই বলেছ এবং বিশ্বাসও করেছে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পিছনে শহীদ জিয়া রহমান সাহেবের ইন্ধন ছিল বা যোগসূত্র ছিল। এই জায়গা থেকে তারা নানান ধরনের ঘটনার নিজেদেরকে যুক্ত করেছে এবং পার্শ্ববর্তী দেশের যে পরিকল্পনা সেটাকে তারা সহায়তা করেছে। আমার কাছে এখন মনে হয়েছে যারা গণতন্ত্রের অনুসারী, তার মধ্যে শহীদ জিয়া একজন, স্বাধীনতা এবং গণতন্ত্রের মুক্তিযুদ্ধ এই দেশে তার ঘোষণার মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। সেই জন্য শহীদ জিয়ার প্রতি বাকশালী রাজনীতি, একদলীয় রাজনীতি, যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে একক আধিপত্য, কর্তৃত্ববাদ, সেটি কিন্তু একমাত্র শহীদ জিয়ার কারণে, আমি একমাত্র এই জন্যই বলছি, তার পার্শ্ববর্তী যেসব শক্তিগুলো ছিল জি। সেগুলো ওইভাবে ভূমিকা রাজনৈতিক দল পালন করতে সক্ষম হয়েছিল বলে আমার এই কাছে এই মনে হয়। এই জায়গার এই ছোট ইতিহাসটা কি অনেকে জানতে চাইবেন হয়তো আপনাদের মতো বসেন রাজনীতিবিদদের কাছ থেকে, যে হুসেন মোহাম্মদ এরশাদ যদি সরাসরি বেনিফিশিয়ারি হয়, তাকে কতবার আসলে প্রশ্নবিদ্ধ করা গিয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে? কারণ তার দলকে আমরা সবসময় দেখেছি হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, কোনো না কোনো সাথে একটা শেষ মুহূর্তে একটা অবস্থা বুঝে একটা দলের সাথে জোট করে ফেলে। তাকে আসলে প্রশ্নবিদ্ধ করা গিয়েছিল এই হত্যাকাণ্ডের নেপথ্যে সরাসরি যে বেনিফিশিয়ারি? প্রশ্নবিদ্ধ না, এটা দেশের আপামর জনগণ, জি, এমনকি খালেদা জিয়াও প্রকাশ্যে একটি জনসভায় জি, শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের অন্যতম প্রধান ব্যক্তি হিসাবে জি, হুসেন মোহাম্মদ এরশাদকে উল্লেখ করেছিলেন। আজ আপনি যেটা বলছেন তার কাছ থেকে সমর্থন চেয়েছে জি, বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে জি, অনেকে, তার মধ্যে হয়তো বিএনপির কথা হচ্ছে, এটা তো রাজনৈতিক একটি আলোচনা। এই রাজনৈতিক 4 দল অথবা 20 দল অথবা 18 দল গঠন করলো, সেটি স্বৈরতন্ত্রের বিপক্ষে সকল দলকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য। কিন্তু তার অর্থ এই নয় যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক বুঝতে পারছি। তার মানে না। হ্যাঁ, আলাদা আলাদা প্রেক্ষাপট, এবং আমি আরো অনেক কিছু কিছু বিষয় জানার চেষ্টা করব সময়ের সাথে সাথে। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনাকে একটু আমন্ত্রণ জানাই এবং আপনার কাছ থেকে কয়েকটা বিষয় পরিষ্কার হতে চাই। এখানে আমরা যতটুকু ঘাটছিলাম ইতিহাস, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পার হলেও বেসামরিক আদালতে কোনো ধরনের হত্যা মামলা দায়ের করা হয়নি। অনেকে এটা জানতে চান যে সাধারণ কোনো মানুষ কিংবা একজন রাজনীতিবিদ তিনি দায়িত্ব নিয়ে কি মামলা করতে পারতেন সাধারণ কোনো আদালতে? এরকম কোনো ক্ষমতা বা এরকম কোনো আইনি জটিলতা আসলে থাকে কিনা সেক্ষেত্রে? একজনও নেতা কি আসলে সেই চেষ্টাটা করেছিলেন বেসামরিক আদালতে হত্যা মামলা দায়ের করা? জি, জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আজকের দর্শক শ্রোতা মণ্ডলী এবং সকল বিজ্ঞ সহ আলোচক, জি। আমি একটু শঙ্কিত। আমি উগান্ডা থেকে অনলাইনে যোগদান করেছি, বারবার ডিসরাপ্টেড হচ্ছে। আমাকে ক্ষমা করবেন কিন্তু যদি এখন পরিষ্কার আমরা দেখতে সঠিকভাবে আমি পাচ্ছি, শুনতে কমিউনিকেট পাচ্ছি। করতে জি, না পারি। জি, আচ্ছা, দেখুন, আজকের এই বিষয়টা খুবই সেন্সিটিভ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি, যে বিষয়টা খুবই সেন্সিটিভ অবস্থায় দাঁড়িয়েছে, যে দেখুন, যে মরহুম জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী বা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আসামি, তাকে পাওয়া গেছে। এটা হচ্ছে বড় তথ্য। এখন যদি আমরা ফ্যাক্ট অ্যানালাইসিস করি, যে তাকে বিচারের জন্য দুইটা পদ্ধতি আছে। জি, তাকে আমরা আর্মি অ্যাক্ট 1952
শাস্তি দেওয়ার জন্য। এই আইনে বাকিদের বিচার হয়েছে, সে পলাতক ছিল, তাকে পাওয়া গেছে, সিম্পল, তাকে এই আইনের মাধ্যমে সহজে বিচার করে যে কোনো শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু সরকার আজকে, বিএনপি সরকার অত্যন্ত সুবিধাজনক একটা জায়গায় আছে। আজকে সহ আলোচকদের কাছ থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ যে মানে আবেগ ঘন তথ্যগুলি পাচ্ছি। সেখানে সরকারের এটা সিদ্ধান্ত হতে হবে যে সরকার কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা যায়, করতে চাচ্ছেন। প্রথমত হচ্ছে যে এটা আর্মি অ্যাক্টে করবে নাকি এটা ডিফারেন্ট আরেকটা যদি করা হয়, জি। তাহলে এটা আমার মতে হবে স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার। এই ব্ল্যান্ডার আর কোনোদিন নিষ্পত্তি করা সম্ভব না। এখানে 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 একটা এখানে একটা তথ্য যদি আপনাকে জানিয়ে দিই, যে দিনটা আমরা ফিরে এলাম শুক্রবার, সেখানে তখন স্বরাষ্ট্রমন্ত্রী একটা আয়োজনে বলেছেন মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে যে আইনে শহীদ রাষ্ট্রপতি হত্যার বিচার করা হয়েছিল, সেই আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। জি। যে আমি এই জায়গাটাতে শঙ্কিত, স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা স্টেটমেন্ট কেন করলেন বা কি জন্য করলেন? জি। যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলা পূর্বে যেভাবে সম্পন্ন করা হয়েছে সেটা ইন্ডিকেট করে যে আর্মি অ্যাক্ট অনুযায়ী বিচার হয়েছে এবং সেভাবে তার বিচার করা সম্ভব। এবং ইঙ্গিত যেটা বহন করে সেটা হচ্ছে কেন তাহলে সেনাবাহিনীর কাছে তা হস্তান্তর করা হলো। সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হতেই পারে, কোনো অসুবিধা নাই। আর্মি এমপি কে দেওয়া হচ্ছে এবং তারপরে তাকে সম্মত চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সংযোগটা পুনরস্থাপনের একটু চেষ্টা করি এবং যতটুকু তথ্য দিলেন জনাব মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটা মতামত আমি একটু নিতে চাই। কারণ হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আমি বলছি যে দেখুন, যখন মঞ্জুরকে ধরা হলো তখন আমরা পত্র পত্রিকায় জেনেছি মঞ্জুর বারবার একটা আবেদন করছিলেন যে আমাকে যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা না হয়, আমাকে যেন পুলিশের কাছে দেওয়া হয়। কেন, এই প্রশ্নই করলেন। দ্বিতীয়ত হলো কেন মঞ্জুর একজন যদি অপরাধী হয়ে থাকেন তাহলে তৎক্ষণাৎ কেন তাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে নিয়ে এসে হত্যা করা হলো। তৃতীয়ত হলো অনেকবার আমরা শুনেছি যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে এরশাদ জড়িত, এরকম ইঙ্গিতপূর্ণ কথা বিএনপি থেকে বারবার আমরা শুনেছি। তাহলে এই প্রশ্নগুলি যদি অমীমাংসিত থাকে, আপনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করুন, সে তার পিতার প্রকৃত হত্যাকারী কে, এখানে অন্য কোনো শক্তি জড়িত ছিল কিনা, অন্য কোনো দেশ জড়িত ছিল কিনা, এই যে হত্যাকারী যারা সেই সময় মেজর খালেদ এবং মেজর মোজাফফর যে পালিয়ে গেল, তারা কোথায় ছিল এতদিন, কার শেল্টারে ছিল, এই যে বিষয়গুলি, এগুলি আপনি কোনোভাবে নিষ্পত্তি করতে পারবেন না যদি আপনি আর্মি একটা বিচারটা করেন। কারণ এখানে আর্মি একটা যদি বিচার করেন তাহলে অপরাধী এবং আর্মি ছাড়া বাইরে কারো কিন্তু এই মারাত্মক প্রশ্নগুলির উত্তর জানা সম্ভব হবে না। এবং এইটাই যদি হয়, আর আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমাদের রাজনৈতিক দল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যখন তারা ক্ষমতায় থাকে তাদের যে নেতা, তাদের যে পিতা বা জাতির পিতা, তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে খুব একটা আমি দায়িত্ববান তাদেরকে দেখিনি। যখন শেখ মুজিব হত্যাকাণ্ডের বিষয়ে এতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কোনোবার কি আপনার এটা নিশ্চিতভাবে সমাধান করেছে যে দিস ইজ অল অফ মানে এভরিথিং, আর কোনো বিচার টিচার হবে না? এই যে 71-এর যে জামাতে ইসলামের বিচার কথা, বারবার এই জিনিসটাকে কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? একইভাবে আজকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলেই তাদেরকে বিচার হয়েছে, কিন্তু এখন এমন একজনকে পাওয়া গেছে যে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সে এত কিছু ইনফরমেশন তার কাছে আছে যে সেটা আর বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন দিতে পারবে না। সুতরাং এইরকম একজন গুরুত্বপূর্ণ সেন্সেবল একজন আসামিকে হাতে পাওয়ার পরে খেলা করে, এখানে তো বিএনপি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে, এককভাবে একটা সিদ্ধান্ত নিয়ে একটা জাতীয় কমিশন করতে হবে, এমন একটা নির্মোহ কমিশন করতে হবে। এখানে আপিল বিভাগের একজন বিচারপতির মাধ্যমে হতে পারে, সেখানে সেনাবাহিনীর সদস্য থাকবে, গোয়েন্দা বাহিনীর সদস্য থাকবে, ঐতিহাসিক থাকবে, মনস্তাত্ত্বিক থাকবে, মানে যত ধরনের সেক্টর আছে এই বিষয়টাকে একেবারে সিল করে দেওয়ার জন্য ভবিষ্যতের জন্য সেরকম একটি নির্মোহ নিরপেক্ষ কমিশনের মাধ্যমে এই বিষয়ের সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি।
যদি এটা আর্মি অ্যাক্টের মাধ্যমে করে তাহলে আরেকটা মারাত্মক ভুল হবে, যেটা উত্তর কিন্তু কোনোদিন পাওয়া যাবে না। এবং সরকার আজকে এত সুবিধাজনক অবস্থানে, সরকার এখন যেভাবে চাইবে সেভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে। এরকম একটা পরিস্থিতিতে আমি বুঝি না, আমার মাথায় আসে না কিভাবে সরকার অ্যালাউ করে এই বিষয়টাকে। প্রচলিত আইন যদি আর্মি অ্যাক্টকে ইন্ডিকেট করে থাকে তাহলে সেরকম একটা একেবারে অস্থিতিশীল, প্রশ্নবিদ্ধ এবং মারাত্মক সন্দেহযুক্ত একটা বিচারের মানে মানে পক্ষে কথা বলছে। সুতরাং আমি মনে করি যে এই সময় এই সুযোগ আমরা হারাতে চাই না। আমি একজন নাগরিক হিসাবে এটা আমার অধিকার জানার যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে আর কে জড়িত, কেন তারা বাইরে কোথায় পালিয়ে থাকলো, কাদের শেল্টারে থাকলো, এর সুবিধাভোগী কি। আমি নিজে দেখেছি জিয়াউল এরশাদ যে ক্ষমতা নিয়েছেন, একদম অপারেশনাল অর্ডার বের করে 24শে মার্চ সকাল 10টার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করো, এই যে এত বড় ঘটনা, এটা পৃথিবীর কোথাও আমি শুনি নাই। আমি সেই পেপার নিজে আমার চোখে দেখা। তাহলে এইরকম একটা ঘটনা, বেনিফিশিয়ারি তো অনেকেই, তাহলে সেই সময় যারা বেনিফিশিয়ারি তাদের কি রোল ছিল? এখানে উচিত ছিল যখন জিয়াউল মঞ্জুরকে ধরা হলো তখন তাকে ঢাকায় নিয়ে এসে এই বিষয়গুলি কারা জড়িত না জড়িত এই সমস্ত বিষয়কে আনআনসার্ড রেখে তাকে হত্যা করা হলো। সুতরাং আমি মনে করি এটা একটা অপূর্ব সুযোগ এবং সম্ভাবনা, এইটাকে আমরা গলা টিপে হত্যা করতে একদম পারি না। একদম আপনার বক্তব্য একদম স্পষ্ট। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা হবে। একটু যারা মাসুদ কামাল, আপনি পুরোপুরি শুনলেন শামীম কামালকে, এবং তিনি যে পয়েন্টগুলো বলেছেন সেই পয়েন্টগুলো আসলে অত্যন্ত যৌক্তিক। আর্মি অ্যাক্ট না 1952 যেটা কোর্ট মার্শালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখানে একটা বড় ধরনের চিত্র হচ্ছে যার বিচার করা হচ্ছে এবং যিনি বিচার করছেন এর বাইরে সাধারণ মানুষ হয়তো জানবে না, কিন্তু আমরা তো তথ্য জানতে চাই। আবার যদি একটা স্বাধীন কমিশনও তৈরি করি, দুটো কনফ্লিক্ট করবে কিনা আসলে? না, ব্রিগেডিয়ার শামীম কামাল সাহেব তো বললেন, উনি তো স্পষ্ট করেই বললেন যে কে থাকবে সেখানে, আর্মির লোক থাকবে নাকি সিভিলিয়ানরা থাকবে নাকি দুই পক্ষের লোকই থাকবে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো যে আমরা সঠিক তথ্যটা যা করলে পরে উদ্ঘাটন করতে পারবো তাই করতে হবে। কারণ এখানে কোনো সমস্যা নেই। আমরা আসলে কি চাচ্ছি দেখেন, ওনার যে ভদ্রলোককে আপনি ধরছেন তার বয়স হলো 77 বছর। 77 বছর। তো উনি তো এমনিতে ওনার জীবনের শেষ প্রান্তে আছেন। তো ওনাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে কি আনন্দ পাবেন? একটা আনন্দ পাবেন যে একজন হত্যাকারীকে আমি মানে করতে পারলাম, বিচার করতে পারলাম, এটা হতে পারে। অথবা ওনার যে ভূমিকাটা ওই সময়, সেটা এই শাস্তিটা কি হত্যার মতো হবে কিনা এটা আমি বলতে পারবো না, ওনার তো কোনো বিচার হয় নাই। উনি হয়তো তখন সাক্ষী দিতে পারেন, উনি তো পাশেই ওনার ছিলেন, উনি তো গুলি করেছেন বলে এখন পর্যন্ত প্রকাশিত কোনো লেখালেখি আমরা পাই নাই। বরঞ্চ আমরা পেয়েছি মৃত্যুর সময় ওনার পাশে উনি ছিলেন, এবং উনি নাকি কাঁপছিলেন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখায়। বিশেষ করে অ্যান্থনি আসকানাস উনি তো আবার নাটকের ভঙ্গিতে লেখেন, এমন ভাবে লেখেন যে উনি ওখানে ছিলেন। যাই হোক, তারপরে লেখা যা আমরা পেয়েছি। তো এখন আমার কথা হলো কি, এখানে সবচেয়ে বড় কথাটা হলো আমাদের যে আমরা ঘটনার কারণটা জানতে চাই, ঘটনার পেছনে যে ঘটনা ছিল সেটা জানতে চাই, যে ষড়যন্ত্র ছিল সেটা জানতে চাই, এবং এই ষড়যন্ত্রের মূল মানে নাটের গুরু কে ছিলেন, এই নাটের গুরুকে আমরা চিনতে চাই। চাইয়ে কেউ নেই, এটা চেনা আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্যই প্রয়োজন। যে এদেশে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে এটা কি আমাদের জানা দরকার না? জানা দরকার। কিন্তু এখন ওইটা করার জন্য সামরিক আইনে হোক, বেসামরিক আইনে হোক, অথবা দুইটার মিশ্রণে হোক, যেভাবে হোক, আপনি যেটা প্রথমে বলেন যে কমিশন করা যাবে কিনা, করেন না কমিশন। সত্য উদ্ঘাটন কমিশন একটা হলে অসুবিধাটা কি? অসুবিধা তো নাই। আমাদের দেশে তো অনেক কিছুই ছিল না, আমরা তো বানিয়েছি। এই যে আমরা আইসিটি বলি, আইসিটিতে আপনার এই জুলাই আন্দোলনের সময় যারা নাকি ভূমিকা রেখেছিল, নেতিবাচক ভূমিকা, তাদের বিচার হচ্ছে না? হচ্ছে তো। আইসিটি কি আমাদের 72 সালে ছিল? আমরা তো সবকিছু করতেছি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নতুন নতুন কোর্ট বানাচ্ছি, আদালত বানাচ্ছি, কমিটি বানাচ্ছি। সরকার নিজের উদ্যোগে করতে পারে এটা। সরকারি তো উদ্যোগ, এবং এখানে অন্যান্য সরকারি নেবে। এখানে কোনো মহলে তো আসলে আর মতামতের প্রয়োজন নেই, কারণ অনেক সময় সরকারি পারেন, সরকারি পারেন। এবং এটা করলে পর আমি মনে করি দেশে অনেক মানুষ খুশি হবেন। কারণ আমরা ভাই সত্যটা উদ্ঘাটিত হোক, এটা আমরা চাই, পরিষ্কার কথা। একদম। আমি একটু জনাব আবু রুশদ আপনার কাছে আরো একবার আসতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা এখানে ব্যক্তি হিসেবে কে বেনিফিশিয়ারি সেটা আমরা জানতে পারলাম, কিন্তু দেশ হিসেবে
কোন দেশ কোন কোন দেশ আসলে বেনিফিশিয়ারি সেটা আমরা কতটা জানতে পারলাম। একটা মানুষ একটা দেশে আশ্রয় নিল ভারতে, সেখানে গেলে তিনি তার নাম বদলালেন, বয়স বদলালেন, পেশা বদলালেন, ছদ্মবেশ নিয়ে দীর্ঘদিন ধরে থাকলেন এবং তিনি বাংলাদেশেও এলেন, ডিওএইচএসে থাকতেন শোনা গেছে, কখনো বনানীতে থাকতেন শোনা গেছে। মানে তাকে আমরা কেউ ধরতে পারলাম না এতদিন ধরে, এরপরে গিয়ে আমরা ধরলাম। কে আসলে তাকে সহায়তা করেছিল, দেশ হিসেবে কারা লাভবান হয়েছিল? বেনিফিশিয়ারি নয়, ভারতের লক্ষ্য ছিল এখানে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। জি এর পক্ষে অনেকগুলি তথ্য প্রমাণ ভারতীয় পত্রপত্রিকা এবং তাদের বিভিন্ন রেফারেন্সে উঠে এসছে। জি আমি কয়েকটা আপনাদেরকে যে তাদের জড়িত থাকার ব্যাপারে কয়েকটা রেফারেন্স আমি দেই। জি যেমন আপনার আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার 23 জুলাই 93 সংখ্যায় আপনার বলা হয় যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটে সেখানে জিয়া হত্যার সংলাপ সর্বপ্রথম প্রচার করেছিল আকাশবাণী আগরতলার একজন সাংবাদিকের বরাত দিয়ে। আচ্ছা প্রশ্ন হচ্ছে, সারা দুনিয়া জানার আগে আগরতলার সাংবাদিক কি করে খবর পেলেন চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে? জিয়া হত্যার দায়ে জড়িত 2 পলাতক সেনা অফিসার দীর্ঘকাল কোথায় কাদের আশ্রয় ছিল? এখন একজন কলকাতা নগরীতে ব্যবসা বাণিজ্য করছেন। এই দুজনের একজন হচ্ছেন মেজর মোজাফফর আর একজন হচ্ছে মেজর মঈন। আমি বলেছি এই দুইজনের কথা বোঝানো হয়েছে। এখন আসেন ভারতীয় আপনার আনন্দবাজার পত্রিকার 15 মার্চ 1989 সংখ্যায় ঋতু সারিন নামক একজন সাংবাদিকের তথ্যের উল্লেখ করে আপনার বলা হয়েছে যে রয় মূলত জিয়াকে হত্যা করেছে, মানে ভারতীয় গুপ্তচর সংস্থা জিয়াকে হত্যা করেছে। আচ্ছা, কলকাতা থেকে প্রকাশিত অপর একটি ইংরেজি সাপ্তাহিক সানডে পত্রিকায় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। সেই রিপোর্টেও বলা হয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে। ওই রিপোর্টে আরো বলা হয় মুজিব হত্যার প্রতিশোধ হিসেবে ভারত জিয়া হত্যার ষড়যন্ত্র করে, কিন্তু ষড়যন্ত্র যখন পেকে ওঠে সেই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের পতন ঘটে, মোরারজি দেশাই ক্ষমতায় আসেন, প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের কথা শুনে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন এবং হত্যা বন্ধ করেন। 1980 সালে ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতায় এলে প্রেসিডেন্ট জিয়া নৃশংসভাবে নিহত হন। এখন আপনি বলবেন যে ভারত এখানে আওয়ামী লীগকে কি দৃষ্টিতে দেখতো? সে ব্যাপারে এই যে জেনারেল জিয়া নিহত হওয়ার পরে যে আপনার নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছিল, সেই নির্বাচনের সময় 29শে আগস্ট 1981 সংখ্যা ভারতীয় মেইন স্ট্রিম পত্রিকায় লিমিটস অফ ডিপ্লোমেসি বাংলাদেশ শিরোনামে আপনার একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেটা লিখেন হচ্ছে পার্থ সারথী ঘোষ। তিনি বলেন, আসন্ন নির্বাচনের ফলাফল থেকে ভারত কি পাবে তা বিচার্য বিষয় নয়, কিন্তু মুজিব ও তার উত্তরসূরিদের সাথে অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে ভারতের একটি শক্ত ভিত রয়ে গেছে। এবং তিনি আরো বলেন যে ভারতের এই ঘটনা প্রবাহ কিভাবে অনুকূলে নিয়ে আসা যায় এবং কিভাবে প্রভাব খাটানো যায়। এটি নিশ্চিত যে শুধু কূটনীতি দিয়ে তা করা সম্ভব নয়, বরং রাজনৈতিক ভিত্তি মজবুত করার জন্য আওয়ামী লীগকে গোপনীয়ভাবে যাবতীয় সাহায্য প্রদান করতে হবে এবং এরকম গোপন সাহায্য প্রদানের ক্ষেত্রে অতি অবশ্যই যে কোনো প্রকার নৈতিক সংস্কার বা নীতিকে বর্জন করতে হবে। এর কয়েকদিন পরেই 24শে মার্চ 1982 সালে এরশাদ মার্শাল ল জারি করেন এবং তার আমলেই এই আওয়ামী লীগকে আপনার সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সমস্তভাবে আপনার প্রতিষ্ঠিত করা হয়, আবার রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা হয়, যেটা ভারত চেয়েছিল। এবং গত 15-16 বছর, এই যে আপনার 9 সাল থেকে 24 সাল পর্যন্ত এই ভারতীয়রা আওয়ামী লীগকে যেন তেন ভাবে বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে হলেও তারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে। আমি আশা করি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, যিনি আপনার 90-এর গণ আন্দোলনের একজন অন্যতম পুরোধা ছাত্রনেতা ছিলেন, তিনি এই বিষয়গুলোর মানে ব্যাপারগুলো বুঝতে পারবেন, বোঝেন এবং কিছু জানেন। এভাবে আসলে চেয়েছে মানে এদেরকে প্রতিষ্ঠিত করতে। জিয়াউর রহমানকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এটা, এবং আরেকটি কারণ হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা নীতি দাঁড় করিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী 1975 সালের 15 আগস্ট পর্যন্ত ছিল মাত্র 4টি ব্রিগেড। সেখানে জিয়াউর রহমান 3.5 বছরে 5টি পদাতিক ডিভিশন তৈরি করেন। সকল অস্ত্রপাতি চীন থেকে, তুরস্ক থেকে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এ সমস্ত দেশ থেকে তিনি নিয়ে আসেন
এবং আমাদের একটি কার্যকর প্রতিরক্ষা নীতি দাঁড় করান। এটা কখনোই ভারত তার মানে মেনে এই নিতে দুটো বিষয় আসলে ভারতকে শঙ্কিত করেছিল। অবশ্যই। হ্যাঁ, এবং আমি আসলে দেশ হিসেবে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, কাদের কি ইন্টারেস্ট ছিল, সেটাও অনেকটা স্পষ্ট হলাম। জনাব শামসুজ্জামান দুদু, বোধ করি এই তথ্যগুলো আপনি আরো আগে থেকেই জানতেন, যেহেতু দীর্ঘদিন ধরে আসলে এই আন্দোলন সংগ্রাম এবং রাজনীতির মধ্যে আপনি আছেন। একটা প্রশ্ন, একটা বক্তব্য যেটা আসলে একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল করলেন, সেই ব্যাখ্যাটা জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে একটু জানতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘদিন, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর বিচার করতে পারেনি। বিএনপি ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী যারা আছেন, বিশেষ করে এই যার কথা আমরা বলছি মোজাফফর হোসেন, তাকে নিয়ে আলোচনা করা, দেশে ফিরিয়ে আনা, ট্রেস করা, এই কাজগুলোর ব্যাপারটা আমরা অতটা শুনিনি। সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামীর ভূমিকা কী ছিল সেটা নিয়ে যে শাস্তি নিশ্চিত করা, দলের নিবন্ধন বাতিল করা সহ নানা কিছু কার্যক্রম করতে পারত, বিএনপিও করেনি, আওয়ামী লীগও করেনি। মানে এই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যদি একটা ছোট্ট ব্যাখ্যা পাওয়া যায়। একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, একটু উত্তরটা দেবেন। জি। শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে অনেক কিছু কিন্তু এই দীর্ঘ সময়ে নানা আলোচনা, সমালোচনা, তদন্ত, অনুসন্ধানিক সাংবাদিকতা নানাভাবে আমরা কিন্তু দেখতে পেরেছি। কিন্তু একটি জিনিস খুব পরিষ্কারভাবে আমরা জানি, সে শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হওয়ার পরে যাতে এই দেশে আবার একটি ভারতীয় শিখণ্ডী ভারত তারা চেয়েছে, কিন্তু তার প্রধান প্রতিপক্ষ বলবো অথবা প্রতিবন্ধক বলবো, সে রাজনীতিটা হচ্ছে শহীদ জিয়া রহমানের নেতৃত্বে হয়েছে। জি। আমরা যখন 85 বা 86 এর দিকে ছাত্র রাজনীতির আমি সরাসরি নেতৃত্ব দিচ্ছিলাম, সেই সময় একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন মাঝে মধ্যে কিন্তু সেই সময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে এরশাদকে রক্ষা করা বা এরশাদ যেন থাকে, এই ঘটনাটা ছিল। তো আমরা একটু আগেই আমি নিজেই আলোচনা করেছি যে শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদ সাহেব শুধু জড়িতই না, এটা মানে এই স্রোতের সঙ্গে তিনি আওয়ামী লীগেরও সমন্বয়ের বা সৃষ্টি করেছে। তো আওয়ামী লীগও মানে এরশাদ পতন হোক, এই আন্দোলনটা 9 বছরের, অর্থাৎ গণঅভ্যুত্থানের 90 গণঅভ্যুত্থান আগ পর্যন্ত নানাভাবে নানা নসিলায় বাধা সৃষ্টি করেছে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসাবে এই সময়টা নিজেকে তিনি তুলে ধরেন। যেমন 86-এ জাতি একমত ছিল এরশাদ সাহেবের সঙ্গে অধীনে নির্বাচন করবে, কিন্তু 86-এ আওয়ামী লীগ সেই নির্বাচন অংশগ্রহণ। শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গে আমরা নানান কথা বলবো। এই যে এখন মুজাফফর গ্রেপ্তার হয়েছে, সুযোগটা কিন্তু এখন অবশ্যই আমাদের সামনে এসেছে। যারা স্বাধীনতা ঘোষককে হত্যা করেছে, যারা এর ইন্ধন জুগিয়েছে, সে দেশি এবং বিদেশে অনেক কিছুই কিন্তু একটা ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতির মধ্যে আছে। সেই জিনিসটা এখন হতে পারে এই কারণে যে শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপি এবং তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এই বিষয়টি যদি এখন মানুষ প্রত্যাশাই করবে, যারা শহীদ জিয়াকে নিহত বা হত্যা করেছে তাদের মুখোশ উন্মোচন এই সময়ে হবে। আমিও মনে করি যে একটু ধৈর্য ধরে আমরা যদি এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এখানে কিন্তু শুধু বিএনপি না, বিএনপির বাইরেও অনেকেই আছেন, সামরিক, বেসামরিক, সাবেক, বর্তমান, তারাও কিন্তু চান যে বাংলাদেশ রক্ষা করার জন্য বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষটাকে যারা হত্যা করেছে তাদেরকে জাতির সামনে মুখোশ উন্মোচিত করা উচিত। আমার মনে হয় সেটা আসলে সবার প্রত্যাশা ছিল এবং এখন সেই সুযোগটা তৈরি হয়েছে, যেটা বারবার করে জনাব মাসুদ কামাল সহ সব আলোচকরাই বলছিলেন। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল জনাব শামীম কামাল, আপনার একটা মতামত একটু নিতে চাই। যেই শক্তি আসলে লাভবান হয়েছে
যে এই বাইরের শক্তিটা আসলে লাভবান হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সেই শক্তি যদি এখনো বলবৎ থাকে, তাহলে যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলো দিয়ে আসলে আমরা সেই শক্তিকে আদৌ প্রতিহত করতে পারবো, নাকি এর জন্য রাজনৈতিক সামাজিক নানামুখী আন্দোলনের প্রয়োজনীয়তা আপনি দেখেন? মানে আমি শেষটা জানতে চাই আসলে। জি জি, আসলে দেখুন, আপনার বেনিফিশিয়ারি যারা, তাদের যদি অপরাধকে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে জি। তো প্রজন্মের পরে প্রজন্ম তারা যারা ব্যক্তি আছেন তাদের প্রজন্ম বা তাদের মতামতের যারা প্রজন্ম, তারা কিন্তু সুযোগটা নিয়েই যাবে। এই জন্য আমি এই আজকের যে উদ্ভূত পরিস্থিতি, যেটা আমাদের সুযোগ এসছে, এটাকে একদম মোক্ষম এবং ঐতিহাসিক বলে মনে করছি। আপনি দেখুন, যারা শেখ মুজিবকে হত্যা করেছে তারা কিন্তু কেউ ভারতে পালায়নি, তারা গিয়েছে লিবিয়াতে, কানাডাতে বা ইউএসএতে। জি সুতরাং এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে মানে এটার বেনিফিশিয়ারি ভারত ছিল না। কিন্তু জিয়াউর রহমানকে হত্যার সাথে যারা ছিল, তার মধ্যে আমরা এখন দুইজনকে পাচ্ছি যারা ভারতে দীর্ঘদিন ধরে আশ্রয়ে লালিত পালিত হয়েছে। এখান থেকে কে বেনিফিশিয়ারি বোঝা খুবই সিম্পল। এখন আসুন দেশের রাজনীতিতে। জি যতদিন এরশাদ সাহেব রাজনীতি করেছেন ক্ষমতার বাইরে, প্রত্যেকটা সরকার, বিএনপি এবং আওয়ামী লীগ, পরিকল্পিতভাবে মঞ্জুর হত্যার মামলাকে ক্যাপিটালাইজ করেছে। এবং যখনই এরশাদ সাহেব ডান বাম যাওয়ার চিন্তা করেছে, তখনই তাকে বলা হয়েছে যে মঞ্জুর হত্যা মামলা দিয়ে আপনাকে ফাঁসানো হবে। এটা একদম ইনএভিটেবলি একটা সত্য ঘটনা। এটা শুধু আওয়ামী লীগ নয়, এটা বিএনপিও করেছে। তাহলে কথা হচ্ছে যে দেখুন, বড় দুইটা রাজনৈতিক দল, জিয়াউর রহমানের নিজস্ব দল বিএনপি, এটা ক্যাপিটালাইজ করেছে। আমি একজন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য হিসাবে আমার কাছে দুইটা প্রশ্ন খুব মারাত্মক জটিল মনে হয়। সেটা হচ্ছে, আমাদের দুইজন সামরিক শাসক বা আমাদের দুইজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আজকে একটা সুযোগ আসছে যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটাকে আপনি অ্যাড্রেস না করে আবার যদি কনফিউশনের মধ্যে ফেলে দেন, তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো তো পাবো না। শেখ মুজিবকে হত্যা করেছে কিছু বিশৃঙ্খল সেনা সদস্য, জিয়াউর রহমানকে হত্যা করেছে কিছু বিশৃঙ্খল সেনা কর্মকর্তা। বাট আমি যে ইউনিফর্মের লোক আমার লাগে, যেমন দুইজন প্রেসিডেন্টও আমাদের লোক, জি আবার এই যারা বিশৃঙ্খলে তারাও আমাদের ইউনিফর্মের লোক। সুতরাং এখানে একটা স্পষ্ট করার একটা সুযোগ আসছে। আপনি এরকম একটা সুযোগ হাতছাড়া করেন কিভাবে? আমি খুবই অবাক হয়েছি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা স্টেটমেন্ট দেন, এবং কি কারণে আমার ঠিক মানে মাথায় আসে না কি কারণে তাকে ধরার পরে সরাসরি আর্মির কাছে হ্যান্ডওভার করা হলো। আর্মির কাছে জিম্মাদারিতে রাখতে পারে তার কাস্টডিতে, এবং এটার জন্য ঢাকাতে লজিস্টিক এরিয়া একদম নিশ্চয়ই। এটা নিয়ে যেহেতু আজকের ঘটনা যেটা আমরা ফেলে এলাম, আমাদের সহকর্মীরা আছেন যারা এটা নিয়ে প্রতিবেদন তৈরি করবে। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী কি বার্তা থাকে সেটা আমরা জানবো নিশ্চয়ই। আমি একটু এখানে শামীম কামালের কথার প্রেক্ষিতে আমি বলি, প্লিজ। জি যেহেতু এখন পর্যন্ত কোনো হত্যা মামলা জিয়াউর রহমানের ব্যাপারে দায়ের করা হয়নি, এটা মিউটিনির কেস এবং মেজর মোজাফফর ডিজার্টার ছিলেন, সুতরাং এটা সশস্ত্র বাহিনীর মধ্যেই এখন পর্যন্ত থাকবে। তার বাইরে কিন্তু এখন কামাল শামীম, এটা কিন্তু তার বাইরে যেতে পারবে না। সুতরাং এটা সশস্ত্র বাহিনীর কাছেই থাকবে। কিন্তু যখন এটা অন্যদিকে যাবে, স্বাধীন তদন্ত কমিশন বা এরকম কিছু হবে, এবং তারা যদি রিকমেন্ড করে যে এটা হত্যা মামলায় ট্রান্সফার করা হবে, অনলি দেন তুমি এটা আশা করতে পারো যে এটা অন্যদিকে মামলাটা নেওয়া যাবে। তার আগে কিন্তু এটা বলা যাবে না যে তাদেরকে কেন। আমার প্রশ্ন একটা, আপনি কেন এটাকে রাষ্ট্রীয়ভাবে আপনি আর্মি বা আর্মি অ্যাক্টের মধ্যে ফেলে দিচ্ছেন, যেখানে আপনার ওয়াইড একটা অপশন আছে? এবং এই যে আজকে যদি এর মাধ্যমে ভুলটা হয়, এই ভুলটাকে আগামী 50 বছর আপনি শুধরাতে পারবেন জাতির কাছে? দেখার জন্যই তো আমরা বলছি, তুমিও বলছো আমরাও বলছি, কিন্তু যখন তাকে ধরা হয়েছে প্রথমে তাকে দেওয়া হবে কোথায়? স্বাভাবিকভাবেই যেহেতু এটা ডিজার্টার উনি, সুতরাং তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এইটুকু পর্যন্ত থাক। বাট তোমার সাজেশনটা ভালো, এবং আমরাও যে এই কথাগুলো বলছি যে তদন্ত কমিশন একটা গঠন করা হোক, হত্যা মামলা দায়ের করা হোক, তখন আসলে অনেক 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 তথ্য আসলে প্রকাশিত হতে বাধ্য আসলে যখন এরকম সমস্ত স্টেক হোল্ডার নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন তৈরি হবে। আমি আলাপটা শেষ করব, বিরতিতে যাব। তার আগে ছোট একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। আপনি দেখেছেন ইতিহাস বিকৃত করা, পরিবর্তন করা একটা কালচার আমাদের দেশে আছে। বিভিন্ন সময় সরকার বদল হয়, ইতিহাস নতুন নতুন করে ডালপালা মেলে। আমরা আসলে সঠিক তথ্য জানতে চাই। জিয়াউর রহমানের ভূমিকা এবং তাকে যারা হত্যা করেছে, যেই প্রশ্নগুলো আপনি খুঁজছেন, ধরা যাক মোজাফফর হোসেনের মাধ্যমে, তথ্য কমিশনের মাধ্যমে আমরা সেই তথ্যগুলো পেলাম। পরবর্তী প্রজন্ম সঠিক তথ্য পাবে নিশ্চয়তা কি? সরকার বদলের সাথে সাথে কি সেই তথ্যের মধ্যে কোনো ম্যানিপুলেশন চলে আসতে পারে? আমরা কি এমন একটা পথ তৈরি করতে পারি? দেখেন, এই যে আপনি ম্যানিপুলেশনের যে ভয়টা করছেন, জি এই ভয়টা পৃথিবীর সব দেশেই সবসময় থাকে, জি সব সময় থাকে। আমাদের দেশের যে ইতিহাস, আপনি কেবল একটা হত্যাকাণ্ড, এটা তোমার ইতিহাসটা সহজ,
কিন্তু আমাদের দেশের জন্মের ইতিহাসটাই তো নানা ধরনের রাজনীতি আছে। পৃথিবীর সব দেশে ইতিহাস কিন্তু ইতিহাসের মধ্যে রাজনীতি কিন্তু ভর করে। আমাদের পাঠ্যপুস্তকে পর্যন্ত রাজনীতি ভর করে। আপনি একটা কথা ভাবেন তো, আওয়ামী লীগ সরকার 15 বছর ছিল না? একদম। একটা স্টুডেন্টের শিক্ষা জীবন কিন্তু 15 বছরই, এর চেয়ে বেশি আর হয় না, তাই না? 15 বছর। এখন এই 15 বছরে একটা ছেলে স্টুডেন্ট লাইফ শুরু করে শেষ করে ফেলাইছে এক ধরনের ইতিহাস পড়ে। একদম। এখন তার ছোট ভাই যখন পড়ছে, এখন সে আবার অন্য ইতিহাস কিন্তু তার জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভাই ভাই তো ঘরের মধ্যে মারামারি বাঁচবে। এ বলবে স্বাধীনতা জিয়া রহমান ঘোষণা করছে, ও বলবে স্বাধীনতা শেখ মুজিব ঘোষণা করছে। এখন দুইজনে মিলেই যে কাজটা করতে পারে এটা কিন্তু কেউ বলতেছে না। স্বাধীনতার জন্য যে দুইজনের ভূমিকা আছে এটা কিন্তু কেউ বলতেছে না। যখন এর কথা বলে তখন সে আরেকজনকে বাদ দিয়ে দেয়। বাইনারি। তার মানে রাজনীতি এমনভাবে ঢুকছে যে ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে। তো সেই যদি হয় আমাদের মানসিকতা, এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করতেছি যে আমি যেটা ইন্ট্রোডিউস করতেছি এইটাই অক্ষয়, এর আর কোনো ক্ষয় নাই। তো এবং সেটা অক্ষয় কয়েকদিনের জন্য অক্ষয়। তো এই জায়গাটাতে ইতিহাস আসলে এভাবে হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি একটা পুকুর খুঁড়েন, ওই পুকুর যত গভীরই করেন ওই পানি কিন্তু আপনি কালকেই খাইতে পারবেন না, ওটা কিন্তু ঘোলা পানি হবে। ওটা খাওয়ার উপযুক্ত হইতে হইতে পানিটাকে থিতে দেওয়ার সময় দিতে হয়। ইতিহাসটা ওই রকম। আজকে শেখ হাসিনা কি ইতিহাস লিখছেন, অথবা জিয়া রহমানের হয়ে জিয়া রহমানের স্ত্রী পুত্ররা কি ইতিহাস লিখতেছেন, কিচ্ছু যায় আসে না। ইতিহাস আরো 50 বছর 100 বছর পরে দেখবেন সঠিকটাই বের করে নিয়ে আসবে। এটা নিয়ে টেনশন করেন না, এটা নিয়ে টেনশন করেন না, ওটা হয়ে যাবে। ইতিহাসের কাজ ইতিহাস করবে। একদম সেই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ। আপনারা তিনজনকে আমাকে সময়টা দিয়েছেন। নিশ্চয়ই একটা বড় সুযোগ এসেছে ইতিহাসটাকে জানার, এবং মাসুদ কামাল যে কথাটা লাস্টে বললেন সেটা দিয়েই আসলে একটা আশাবাদ তৈরি হয় যে সঠিক ইতিহাস আমরা পাবো এবং সেটা পরবর্তী প্রজন্ম জানবে। অনেক ধন্যবাদ আপনারা তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য।